কোটি শিক্ষার্থীর ক্লাস বন্ধ রেখে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি। হামলার প্রতিবাদ ও দশম গ্রেডের দাবিতে শহীদ মিনারে অবস্থান। যতক্ষণ পর্যন্ত আমাদের নেতৃবৃন্দকে মুক্তি না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত এই কেন্দ্রীয় শহীদ মিনার আমাদের দখলে থাকবে। যতক্ষণ না পর্যন্ত প্রজ্ঞাপন আদায় জারি না হবে সারা বাংলাদেশে আমাদের কর্মবিরতি চলছে, চলবে। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন করতে বদ্ধপরিকর অন্তর্বর্তী সরকার। রাজশাহীতে বিচারকদের সঙ্গে মতবিনিময়ে আইন উপদেষ্টা। সরকারের আলটিমেটাম বাকি একদিন। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে এখনো অনৈক্য। বড় দলগুলোকে ছাড় দিলে অন্যদেরও এগিয়ে আসার আভাস। কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক মানের প্রস্তুত না করে তড়িঘড়ি করে ঘোষণা। এখনো শেষ হয়নি টার্মিনাল নির্মাণ। 12 দিনের মাথায় সিদ্ধান্ত স্থগিত। সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তদন্তে 3 সদস্যের কমিটি। 15 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা। সবাইকে স্বাগত জানাচ্ছি এখন ঢাকায়। আর পুরো আয়োজনে আপনাদের সঙ্গে থাকছে আমি মশিউর অনেক। দশম গ্রেডে বেতন সহ 3 দাবি এবং শাহবাগে কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে সারা দেশে কর্মবিরতি পালন করছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। সকালে শিক্ষার্থীরা আসলেও ক্লাস বন্ধ রেখেছেন শিক্ষকরা। আর সকাল থেকে শুরু হওয়া কর্মবিরতির পাশাপাশি কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। ফলে প্রায় 65,000-এর বেশি বিদ্যালয়ে কোটি শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম বন্ধ হয়ে গেছে। দাবি আদায় আর বিচার না হওয়া পর্যন্ত লাগাতার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা। এর আগে শনিবার বিকেলে শাহবাগে আন্দোলনরত প্রাথমিক শিক্ষকদের কলম বিরতি কর্মসূচিতে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এর পরপরই পূর্ণ দিবস কর্মবিরতির ঘোষণা আসে। একই সঙ্গে শহীদ মিনারে অবস্থান কর্মসূচির মাধ্যমে জোরালো আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। আজকে সারা বাংলাদেশে আমাদের কর্মবিরতি চলবে যতক্ষণ না পর্যন্ত প্রজ্ঞাপন আদায় জারি না হবে আমরা এই রাজপথ ছাড়ব না। অতি দ্রুত কর্তৃপক্ষ যেন আমাদের ন্যায্য অধিকার সম্পর্কে অবগত হয়ে দশম গ্রেডের দাবির পক্ষে যেন প্রজ্ঞাপন জারি করেন। আমাদের দাবি মানতে হবে, নয়তো সারা বাংলাদেশের সকল শিক্ষা ব্যবস্থা আমরা অচল অবস্থা করে দেব। আমার একটি ভাই বোনকে যদি আর রক্তচক্ষু দেখানো হয়, আমরা সকল দাবি থেকে বের হয়ে আপনার পদত্যাগের জন্য আজকে থেকেই আমরা আলটিমেটাম ঘোষণা করলাম। প্রাথমিকের সহকারী শিক্ষকদের দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচির খবর জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত আছেন সহকারী আতিফ মিসবা লগ্ন। আমি দেখতে পাচ্ছি এখন আন্দোলন তারা করছেন, সেখানে অবস্থানও করছেন। তো এর পরবর্তীতে তাদের কোনো কর্মসূচি এখন পর্যন্ত ঘোষণা করা হয়েছে কিনা, এবং পাশাপাশি তাদের দাবি আদায়ের সর্বোচ্চ তারা কি দাবি জানাচ্ছেন? 12টা পর্যন্ত একটা আলটিমেটাম দেওয়া হয়েছিল, অর্থাৎ গতকালকে তারা দাবি করছেন যে 7 জনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তাদের মাহবুবুর রহমান অর্থাৎ হচ্ছে তাদের সমন্বয়ক সহ সবাইকে যদি অনতিবিলম্বে নিঃশর্তে যদি তাদেরকে যদি মুক্তি না দেওয়া হয় সেক্ষেত্রে তাহলে আসলে এই 12টার পর থেকে তারা আসলে গণগ্রেপ্তারের একটি দাবির কথা বলেছে, অর্থাৎ সবাইকে গ্রেপ্তার করতে হবে এমন একটা দাবির বিষয় বলেছে। এবং কিছুক্ষণ আগে কামরুন নাহার লিপি অর্থাৎ একজন শিক্ষক কথা বলছিলেন গণমাধ্যমের সাথে। তিনি বেশ কিছু বিষয় বলেছেন যে গতকালকে আসলে যেভাবে আসলে পুলিশি হামলা হয়েছে সেই দাবিটি করে তিনি বলেছেন যারা গ্রেপ্তারকৃত রয়েছে তাদেরকে যদি মুক্তি দেওয়া না হয় সেক্ষেত্রে আসলে তারা এক দফা দাবিতে যাবেন, অর্থাৎ শিক্ষা উপদেষ্টার পদত্যাগের একটি দাবির কথা তারা বলেছেন। এবং বলেছেন যে খুব শিগগির হয়তো 12:30 নাগাদ তারা ব্রিফ করে তারা বলেছেন যে সেই এক দফা দাবির বিষয়টি আমাদেরকে নিশ্চিত করবেন। শিক্ষকদেরকে দেখেছিলাম যেমনটা কিছুক্ষণ আগেও আমরা জানিয়েছিলাম যে শিক্ষকরা কিন্তু জোরালো অবস্থানে রয়েছেন এবং একই সাথে তারা শুধু ঢাকা নয় ঢাকার বাইরের বিভিন্ন
মফস্বল থেকে জেলা শহর পর্যন্ত বা বিভিন্ন উপজেলা শহরগুলো থেকে তারা আসলে যারা শিক্ষকরা রয়েছেন তাদের সবাইকে কিন্তু তাদের এই ঢাকায় এই অবস্থান কর্মসূচিতে আসার জন্য আহ্বান জানিয়েছেন। একই সাথে আরও তথ্য দিতে চাই, যেহেতু আমরা দেখেছিলাম শিক্ষকরা বলছিলেন যে শিক্ষকদের বিভিন্ন আন্দোলনে বিভিন্ন সময় আসলে যারা সুশীল শ্রেণীর প্রতিনিধি রয়েছেন, যারা রাজনৈতিক হর্তাকর্তা রয়েছেন, তাদেরও অনেক সময় একাত্মতা জানানোর একটি বিষয় বা নজির রয়েছে। সেই জায়গা থেকে যারা রাজনৈতিকভাবে যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকেও আসলে তারা আহ্বান জানিয়েছেন যেন শহীদ মিনার এই অবস্থান কর্মসূচিতে এসে যোগ দেন এবং আন্দোলন জোরালো করার ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করেন। শিক্ষকরা বলছিলেন যে 13তম গ্রেড থেকে 10ম গ্রেডের যে তাদের যে দাবি এবং একই সাথে 10 বছর এবং 16 বছর পূর্তিতে যে উচ্চতর যে তাদের যে দাবি রয়েছে এবং একই সাথে শতভাগ বিভাগীয় পদোন্নতির যে নিশ্চয়তা, এই তিনটির পাশাপাশি যে বৈচারিক দাবি রয়েছে বা বিচারিক যে দাবি রয়েছে, সেই দাবি যদি কোনোভাবে পূরণ না হয় তারা আসলে এক দফার পথেই হাঁটবেন এমনটা আমাদেরকে জানিয়েছেন। এবং একই সাথে আপাতত যে স্লোগান চলছে এটি মূলত তারা আসলে গণগ্রেপ্তারের দাবি জানাচ্ছেন, কারণ তারা দাবি করছেন যে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের সময় আসলে তাদেরকে যেভাবে আসলে বাধা দেওয়া হয়েছে, শিক্ষকরা এটিকে পুনর্দস্তুর আসলে হামলা বলে দাবি করছেন এবং যারা আসলে সেই জায়গায় পথ রুখে দিয়ে এই হামলার বিষয়টির সাথে জড়িত রয়েছে তাদের আসলে দৃশ্যমান যে বিচার রয়েছে সেই বিচারের জন্য তারা আসলে এখন পর্যন্ত খুবই শক্ত অবস্থানে রয়েছেন এমনটা কিন্তু জানিয়েছেন। এবং আরেকটি তথ্য দিতে চাই, যেহেতু কিছুক্ষণ পরে শিক্ষক নেতাদের পক্ষ থেকে আসলে পুনরায় আরও একবার ব্রিফ করা হবে, তখন আসলে নিশ্চিত করে বলা হবে যে তারা আসলে কঠোরতর কোনো আন্দোলনের দিকে যাচ্ছেন বা কোন ধরনের কর্মসূচিগুলো অপেক্ষা করছে। তো অনেক এই ছিল আমার এখান থেকে সর্বশেষ। অনেক আমাদের সঙ্গে সহকর্মী আতিক মেজবা লগ্ন যুক্ত ছিলেন এবং জানাচ্ছিলেন ঢাকাতে ঠিক কেন্দ্রীয় শহীদ মিনারের বাইরে যে শিক্ষকরা আন্দোলন করছেন তাদের সবশেষ দাবি দেওয়ার খবরাখবর। এবার দেশের অন্যান্য প্রান্তে যেতে যাবে। দেশের প্রায় 65,000 সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন সহকারী শিক্ষকেরা। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন অমিত হাসান, রাজশাহী থেকে যুক্ত আছেন মারুফ হাসান এবং ময়মনসিংহ থেকে যুক্ত আছেন আমাদের সঙ্গে হারুনুর রশিদ। তবে শুরুতেই চলে যেতে চাই বরিশালে, সেখানে আছেন সহকর্মী অমিত। অমিত, আপনার মাধ্যমে যেতে আসলে দাবি আদায়ের বিষয়ে শিক্ষকেরা কি বলছেন এবং আজকে বরিশালের শিক্ষকেরা ক্লাসরুমে গিয়েছেন কিনা, শ্রেণীকক্ষে গিয়েছেন কিনা, শ্রেণী পাঠদান কর্মসূচি তারা পালন করেছেন কিনা, কি তথ্য আছে আপনার কাছে সবশেষ? অনেক একটু জানিয়ে থাকি যে গতকাল শিক্ষকদের উপর ঢাকায় যে হামলার ঘটনা ঘটেছে তার প্রতিবাদে বরিশালের যে কয়টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেই প্রাথমিক বিদ্যালয়ের যারা শিক্ষকরা রয়েছেন তারা কর্মবিরতি পালন করছেন এবং সারা দেশের নয় বরিশালেও সেই কর্মবিরতি তারা পালন করছেন। এবং আজকে সকাল থেকেই আমরা দেখেছি যে কলেজ স্কুলগুলোতে শিক্ষার্থীরা এসেছিলেন, তবে কোনো ধরনের ক্লাস তাদের হয়নি, তারা কিন্তু ফিরে গিয়েছেন। তবে যারা এখনও কিছু শিক্ষার্থী কিন্তু দেখা যাচ্ছে স্কুলের মাঠে ঘোরাঘুরি করছেন কিংবা খেলাধুলা করছেন। এবং শিক্ষকদের সাথে আমরা কথা বলেছি, শিক্ষকরাও সময় মতোই স্কুলে এসেছেন, তবে শ্রেণীকক্ষে তারা প্রবেশ করেননি। শ্রেণীকক্ষগুলো একদম ফাঁকাই পড়ে রয়েছে, তারা তাদের যে শিক্ষক মিলনায়তন রয়েছেন সেখানে বসে আছেন, কোনো ধরনের ক্লাস তারা কিন্তু নিচ্ছেন। এবং তারা বলছেন যে তাদের শিক্ষকদের সহকর্মীদের উপর যে হামলা হয়েছে তার দ্রুত বিচারের দাবি করেছেন এবং যে 3 দফা দাবি রয়েছে, বিশেষ করে 10ম গ্রেডে বেতন বৃদ্ধি করা সহ যে 3 দফা দাবি তারা করেছে সেই দাবিগুলো যত দ্রুত সময়ের মধ্যে মেনে নেওয়া হবে তখনই আসলে তারা ক্লাসরুমে ফিরে যাবেন। এবং তাদের যে 3 দফা দাবিটি রয়েছে সেটি হচ্ছে সহকারী শিক্ষকদের 10ম গ্রেডে বেতন প্রদান, উচ্চতর গ্রেডের জটিলতার স্থায়ী সমাধান, সহকারী শিক্ষকদের শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চয়তা দিতে হবে, এমন 3টে দ্বারা দাবি করেছেন। এবং শিক্ষকরা বলছেন যে 24-এর যে আন্দোলন হয়েছে তারপরে যে বাংলাদেশ, আসলে সেই বাংলাদেশে এরকম চিত্র তারা দেখতে চান না। শিক্ষকরা মানুষ গড়ার কারিগর, তাদের উপরে যদি এরকমভাবে হামলার শিকার হতে হয়, তাদেরকে হামলার শিকার হতে হয়, আসলে সেটা খুবই লজ্জাজনক বলেও তারা মনে করছেন। এবং তারা বলছেন যে যারা তাদের উপর হামলা করেছে সেই হামলার দ্রুত বিচার করতে হবে, নয়তো তারা এই যে কর্মবিরতি রয়েছে সেটি তারা পালন করবেন। এবং আজকে সকাল থেকেই আমরা বিভিন্ন স্কুলে ঘুরেছি, সেখানে দেখেছি যে শিক্ষকরা স্কুলে রয়েছেন, তবে কোনো ধরনের ক্লাস কিন্তু তারা চলছেন না। সকাল থেকেই শিক্ষার্থীরা যারা রয়েছেন তারাও ক্লাসরুমের দিকে এসেছিলেন অভিভাবকদের সাথে নিয়ে, পরে তারা কিন্তু স্কুল ত্যাগ করেছেন, যেহেতু ক্লাস হচ্ছে না সেহেতু তারা কিন্তু চলে গেছেন। এবং অভিভাবকরাও বলছেন যে এই যে সমস্যা সেটির দ্রুত সমাধানের দাবি তারা করছেন এবং দ্রুত ক্লাস শ্রেণীকক্ষে যাতে পাঠদান কর্মসূচি চালু হয় সেটিও তারা দাবি করছেন। এবং শিক্ষকরা বলছেন যে এই যে তারা আসলে কর্মবিরতিতে রয়েছেন এই সময়টাতে আসলে তাদের যে
উপরে যে হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদ তারা করছেন এবং এই হামলার বিষয়ে আসলে যারা জড়িত তাদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং তারা তীব্র নিন্দাও প্রকাশ করেছেন। এবং আজকে সকাল থেকেই আমরা দেখেছি বরিশালের যে প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছে সেই প্রাথমিক বিদ্যালয়গুলোতে কিন্তু পাঠদান কর্মসূচি পুরোপুরি বন্ধ রয়েছে এবং শিক্ষকরা আসছেন, তবে তারা কোনো ক্লাস নিচ্ছেন না এবং তারা তাদের যে শিক্ষক মিলনায়তন রয়েছেন সেখানে অবস্থান করছেন। এবং শিক্ষকরা আরও বলছেন যে ঢাকায় তাদের যে 3 দফা দাবি বাস্তবায়নের জন্য যে আন্দোলন করছিলেন শিক্ষকরা, সেখানে বেশ কিছু শিক্ষক কিন্তু আহত হয়েছে এবং এই শিক্ষকরা আহত হয়েছে সেই আহত শিক্ষকদের দ্রুত সুস্থতা কামনা করছেন এবং একই সাথে তাদের উপর যে হামলা রয়েছে সেই হামলার বিচারের দাবিও তারা জানিয়েছেন। এবং এই যে বরিশালের যে প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছে সবগুলো বিদ্যালয়েই আসলে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু সকাল থেকে উপস্থিত হয়েছিল, তারা কিন্তু আসলে ফিরে গিয়েছেন। তবে এই ছিল বরিশাল থেকে আমার কাছে সবশেষ। অনেক বরিশালের থেকে অমিত হাসান যারা ছিলেন সবশেষ সেখানকার যে শিক্ষক আন্দোলন। এবার একটু চলে যেতে যে রাজশাহীতে, সেটা হচ্ছে মারুফ জানাবেন যে সেখানকার শিক্ষকদের আসলে আন্দোলনের সবশেষ খোঁজ খবর কি, তারা শ্রেণী কক্ষে গিয়েছেন কিনা? অনেক আপনি জানেন যে গতকাল শিক্ষকদের উপর ঢাকায় যে ধরনের পুলিশি হামলা হয়েছে তারই প্রতিবাদে সারা দেশব্যাপী শিক্ষকদের যে কর্মসূচি সেটি কিন্তু চলছে। তারা আজকে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে রাজশাহীতেও সারা দেশের মতো এখানেও কিন্তু যারা সহকারী শিক্ষক রয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠান, বিশেষ করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যেসব শিক্ষক আছেন তারা কিন্তু আজকে তাদের কর্মবিরতি সেটি কিন্তু সুষ্ঠুভাবে পালন করছে। সকাল থেকেই আমরা নগরীর বিভিন্ন যেসব প্রতিষ্ঠান আছে সেগুলোতে আমরা ঘুরে দেখেছি, এখানে কেউই কিন্তু ক্লাসমুখী হননি এবং তারা পাঠদান থেকে বিরত রয়েছেন। পাঠদানের যে সূচি সেটি ছিল সেই অনুযায়ী কিন্তু শিক্ষার্থীরা স্কুলে আসার পরেও কিন্তু তাদের কোনো ধরনের যে একাডেমিক কার্যক্রম সেটি কিন্তু আমরা দেখিনি। তবে এখানে শিক্ষার্থী যারা আছেন অনেকেই বাসায় ইতিমধ্যে চলে গেছেন এবং কিছু সংখ্যক শিক্ষার্থী যারা এই স্কুলের মাঠে খেলাধুলা করছেন এবং কিছুক্ষণ আগে এখানে অভিভাবক যারা আছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যে আসন্ন যে তাদের বার্ষিক পরীক্ষা আছে তাদের সন্তানদের, সেটি যদি শিক্ষকদের এই ধরনের লাগাতার কর্মবিরতি চলতে থাকে তাহলে সেটি ব্যাহত হবে। তারা চাচ্ছেন সুষ্ঠু সমাধানের মাধ্যমে এটি যারা একটি সমাধান নিয়ে আসা হয়। এবং পাশাপাশি এখানে শিক্ষকদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যে ঢাকায় যে হামলা হয়েছে তাদেরকে যেভাবে আঘাত করা হয়েছে সেই আঘাত প্রতিবাদে আমরা কর্মবিরতি পালন করছি এবং যতক্ষণ না পর্যন্ত শিক্ষকদের 3 দফা দাবি পূরণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই কর্মবিরতি চালিয়ে যাবেন বলে আমাদের জানিয়েছেন। অনেক রাজশাহী থেকে শিক্ষকদের কর্মবিরতির এই ছিল আমার কাছে এখন পর্যন্ত। এবার ময়মনসিংহে চলে যেতে চাই হারুনের কাছে। হারুন, আমি দেখতে পাচ্ছি আপনি ঠিক এই মুহূর্তে শিক্ষকদের ভেতরেই আছেন। পাঠদান কর্মসূচি চলছে কিনা সে বিষয়টা তো জানবই, পাশাপাশি সেখানে শিক্ষকদের কোনো কর্মসূচি দেখতে পাচ্ছেন কিনা? অনেক আজকে সারা দেশের মতো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কিন্তু কর্মবিরতি পালন করছেন ময়মনসিংহেও। আমরা সকাল থেকে ময়মনসিংহ নগরীর বেশ কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘুরে দেখেছি যে আসলে কোনো বিদ্যালয়ে কিন্তু যারা সহকারী শিক্ষক রয়েছেন তারা শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করছেন না। তবে শিক্ষকরা নির্ধারিত সময়েই শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হয়েছেন এবং শিক্ষার্থীরাও কিন্তু আজকে অন্যান্য দিনের মতো শিক্ষার্থীরাও কিন্তু এসেছেন, কিন্তু শুধু শ্রেণী কার্যক্রম হচ্ছে না। আমরা দেখছি যে বিভিন্ন বিদ্যালয়গুলোতে কোথাও শ্রেণীকক্ষে শিক্ষার্থীরা বসে রয়েছেন এবং শিক্ষক মিলনায়তনে শিক্ষকরা বসে রয়েছেন, আবার কোনো কোনো বিদ্যালয়ে শিক্ষার্থীরা কিন্তু খেলাধুলায় ব্যস্ত রয়েছেন। যেমন আমরা এখন যে বিদ্যালয়টিতে আছি এটি হচ্ছে 60 নং খাগড়র সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়টিতেও কিন্তু আমরা দেখছি যে শিক্ষার্থীরা স্কুলের যে মাঠ রয়েছে সেই মাঠে খেলাধুলায় ব্যস্ত রয়েছে। কিছু শিক্ষার্থী ক্লাসরুমেও রয়েছে, তবে শ্রেণী কার্যক্রম সেটি কিন্তু হচ্ছে না। আমরা দেখছি যে শিক্ষক যারা রয়েছেন তারা তাদের যে মিলনায়তন রয়েছে সেই মিলনায়তনই কিন্তু অবস্থান করছেন এবং বসে রয়েছেন। এবং এই স্কুলে কিন্তু যে শিক্ষক মিলনায়তনের যে টেবিল রয়েছে সেই টেবিলে শিক্ষকরা কর্মবিরতি লিখে এখানে কিন্তু বসে আছেন এবং তারা কলমে কর্মবিরতি লিখে একটি নোটিশটা নিয়ে দিয়েছেন যে তাদের কর্মবিরতি চলছে। আমরা শিক্ষকদের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন তাদের দীর্ঘদিনের যে দাবি সহকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের যেন 10ম গ্রেড প্রদান করা হয় এবং উচ্চতর গ্রেড দেয়া হয় 16 বছর পর, এবং যারা চাকরি করছেন তারা যেন শতভাগ পদোন্নতি পান এবং এই পদোন্নতি কার্যক্রম যেন দ্রুত করা হয়। এই বিষয়ে
এটি নিয়েই কিন্তু শিক্ষকরা দীর্ঘদিন যাবৎ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা আন্দোলনে রয়েছেন এবং এর অংশ হিসেবে গতকাল থেকেই কিন্তু ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলন করছেন শিক্ষকরা এবং গতকালকে শিক্ষকদের কর্মসূচিতে পুলিশের যে অ্যাকশনের ঘটনা ঘটেছে এটিকে তারা দুর্ভাগ্যজনক এবং বলছেন এবং তারা দুঃখ প্রকাশ করছেন যে আসলে এই ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত। শিক্ষকদের উপর যে নির্মম লাঠিচার্জ করা হয়েছে, সাউন্ড গ্রেনেড মারা হয়েছে, এটি তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না এবং যে সমস্ত শিক্ষকদেরকে আটক করা হয়েছে শিক্ষকরা কিন্তু তাদেরকে মুক্তি দাবি করছেন এবং নিঃশর্তভাবে দ্রুত যেন তাদের মুক্তি দেওয়া হয় এবং সর্বোপরি তাদের যে দাবি সেই দাবি দাবাগুলো যেন মেনে নেওয়া হয় এবং এই দাবি না মানা পর্যন্ত কিন্তু শিক্ষকরা তাদের যে অনির্দিষ্টকালের কর্মবিরতি সেই কর্মবিরতি পালন করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। 3 দফা দাবিতে দেশের প্রায় সব জায়গাতেই যারা প্রাথমিক বিদ্যালয়ে যারা শিক্ষকরা আছেন, সহকারী শিক্ষকরা আছেন, তারা 3 দফা দাবিতে আসলে আন্দোলন কর্মসূচি পালন করছেন। সে বিষয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সবশেষ খোঁজ খবর রাখছিলেন সহকর্মীরা। এবার অন্যান্য প্রসঙ্গ। ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের লিগাল এইড অফিসে বিচারকদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই সমস্ত কথা বলেন। আর এই সময় নির্বাচন বিলম্বিত করার কোনো ইস্যু নেই বলেও জানান তিনি। জাতীয় সংসদ নির্বাচনে উৎসব মুখর করতে যা করা দরকার তাই করা হবে। আইন উপদেষ্টা আরও বলেন, বিভিন্ন কথা বলে রাজনৈতিক দলগুলো একে অপরের এবং উপদেষ্টাদের উপরে চাপ সৃষ্টি করছে। তাদের কথা কিছুটা সত্যি থাকলেও জনমনে নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয় বলে আরও জানান আইন উপদেষ্টা। দৃঢ় কণ্ঠে বলতে চাই, আমরা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার ব্যাপারে বদ্ধপরিকর। এটার সাথে সম্পর্কিত বা এটাকে বিলম্বিত করার কোনো ইস্যু আছে বলে আমরা মনে করি না। আমরা বিশ্বাস করি অবশ্যই ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এটার কোনো দ্বিতীয় চিন্তা বা না হলে কি হবে এই ধরনের কোনো চিন্তা আমরা মাথায় রাখছি না। এদিকে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে 3 দিনের সাংগঠনিক সফরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নবাসীর সাথে মতবিনিময় করছেন তিনি। সেখানে আছেন আমিরুল বাপ্পি। বাপ্পি, আপনার সঙ্গে যুক্ত হচ্ছে এবং জানতে চাচ্ছি যে মির্জা ফখরুল যেই সফরে গেলেন, সাংগঠনিক সফর নিশ্চয়ই, সেখানে নতুন করে রাজনৈতিক আগামীর যে বাংলাদেশ সে ব্যাপারে কোনো তিনি নতুন সম্ভাবনার কথা বলছেন কিনা, কি বলছেন সেখানে তিনি মতবিনিময় সভায়? অনেক মির্জা ফখরুল ইসলাম আলমগীর যিনি বিএনপির মহাসচিব, তিনি কিছুক্ষণ আগে এই মতবিনিময় সভায় এসে পৌঁছেছেন এবং এখনো পর্যন্ত যারা স্থানীয় নেতৃবৃন্দ আছেন তারা বক্তব্য রাখছেন এবং মহাসচিবের কাছে তাদের বিভিন্ন যে দাবি দাওয়া চাওয়া পাওয়া সেগুলোর কথা তারা বলছেন এবং তারা অঙ্গীকার করছেন যে আসন্ন নির্বাচনে তারা ধানের শীষকে ভোট দিয়ে তারা ক্ষমতায় আনবে, এই অঙ্গীকার তারা ব্যক্ত করছেন বারবার। যদিও একটু দেরি করে শুরু হয়েছে এই মতবিনিময় সভা, কিন্তু আমি দেখেছি যে নেতাকর্মীরা 11টার পর থেকেই এই সমাবেশস্থলে আসতে শুরু করেন এবং তারা যে উৎসাহ উদ্দীপনা আমি দেখেছি সেটি আসলে অনেকদিন পর এরকম উৎসাহ উদ্দীপনা দিয়ে কোনো রাজনৈতিক প্রোগ্রামে তারা এলেন, এরকমটাই বলছেন এখানকার যারা স্থানীয় যারা নেতাকর্মী আছেন তারা। এবং এতক্ষণ যেসব স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন তাদের সবারই একটা কথা ছিল যে 17 বছর যে নিপীড়ন নির্যাতন সহ্য করেছে বিএনপি, সেটি পার করে এখন সময় এসেছে যে বিএনপিকে আবারও ক্ষমতায় নিয়ে আসার জন্য এবং তারা এই নিয়ে বদ্ধপরিকর। একটু যদি আজকে সারাদিনের প্রোগ্রামটা জানিয়ে দিতে চাই, এখন জগন্নাথপুর ইউনিয়নের পরে বিকেল 3টায় চিলারং ইউনিয়ন, বিকেল 4টায় রায়পুর ইউনিয়ন এবং সন্ধ্যা 7টায় ওলামা দলের সাথে মতবিনিময় করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আগামী 2 দিন অর্থাৎ সোম এবং মঙ্গলবার তার একাধিক প্রোগ্রাম রয়েছে, একদম কম্প্যাক্ট শিডিউল যাকে বলে। তিনি এই বিভিন্ন দলের সাথে বিভিন্ন এলাকায় মানুষের সাথে তিনি মতবিনিময় করবেন এবং মঙ্গলবার শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে তিনি উপস্থিত থাকবেন বলে আশা করা যাচ্ছে। এবং
কিছুক্ষণের মধ্যেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি মঞ্চে উঠবেন বক্তব্য দেওয়ার জন্য এবং সবাই আশা করছেন যে এই এলাকার উন্নয়নের জন্য এবং নতুন বাংলাদেশ গড়ার জন্য তিনি নিশ্চয়ই নতুন কোনো ঘোষণা বা ইস্তেহার তিনি দিবেন, যেহেতু সামনে নির্বাচন আসছে সেই নির্বাচনকে কেন্দ্র করে, এবং বিএনপির পক্ষে ভোট চাইবেন এটা তো অনুমিতই বলা যায়। তো এই ছিল আমার কাছে ঠাকুরগাঁও থেকে সবশেষ অবস্থা। অনেক 3 দিনের সাংগঠনিক যেই মতবিনিময় সভার জন্য নিজ জেলা অবস্থান করছেন বিএনপি কেন্দ্রীয় নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সে বিষয়ে সবশেষ খোঁজখবর রাখছিলেন আমাদের সঙ্গে সহকর্মী আমিরুল বাপ্পি। সরকারের দেয়া আলটিমেটাম 6ষ্ঠ দিনে গড়িয়েছে। জুলাই সনদ বাস্তবায়নে দলগুলোর কোনো ঐক্যমত্য হয়তো নেই। পাশাপাশি বিশ্লেষকরা বলছেন এই সংকটের অন্যতম কারণ সংস্কার প্রস্তাবে দলগুলোর দেয়া নোট অফ ডিসেন্ট। উচ্চকক্ষে পিআর সহ কিছু মৌলিক সংস্কারে বিএনপি নোট অফ ডিসেন্ট তুলে নিলে বাকি দলগুলোও কিছু বিষয়ে ছাড় দেবে, আর এতে করে সংস্কারের আকার ছোট হয়ে আসবে। তবে পুরো প্যাকেজ নাকি সংক্ষিপ্ত রূপ গণভোটে যাবে সেই সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার, যদিও সংস্কার প্রক্রিয়া চূড়ান্ত করবে আগামীর সংসদ। বিস্তারিত তথ্যপত্র তুলে ধরছেন হাসিব বিল্লাহ। দিনরাত এক করে রুদ্ধশ্বাস এক লড়াই, কিন্তু মর্যাদাপূর্ণ পদে কে নিয়োগ পাবে তা অনেক ক্ষেত্রে ঠিক হতো রাজনৈতিক বিবেচনায়। কারণ সাংবিধানিক প্রতিষ্ঠান সরকারি কর্মকমিশনেও নিয়োগ হয় রাজনৈতিকভাবেই। নামে নিরপেক্ষ ও সাংবিধানিক প্রতিষ্ঠান হলেও প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি নিয়োগ দেন মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, অ্যাটর্নি জেনারেল, দুদক চেয়ারম্যান ও নির্বাচন কমিশনার। জুলাইয়ে ছাত্র জনতার রক্তাক্ত প্রতিরোধে আওয়ামী লীগ সরকার পতনের পর সংবিধানের কিছু কালাকানুন সংস্কার করে প্রস্তুত হয়েছে জুলাই সনদ, যেখানে সিসি নিয়োগে 5 সদস্যের কমিটি হবে। বাছাই কমিটির সদস্য হিসাবে থাকবে সরকারি দল, বিরোধী দল এবং বিচার বিভাগের একজন প্রতিনিধি। একইভাবে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ হবে সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোর সমন্বয়ে। তবে ইসি ছাড়া বাকি 4 প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি গঠন নিয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে বিএনপি, 12 দলীয় জোট সহ কয়েকটি দল। তাদের দাবি এতে নির্বাহী বিভাগের ক্ষমতা কমে যাবে। জুলাই সনদ অনুযায়ী উচ্চকক্ষের সদস্যরা নিম্নকক্ষের বিল পর্যালোচনা করবেন, তবে 2 মাসের বেশি বিল আটকে রাখার এখতিয়ার নাই তাদের। বিগত নির্বাচনে কোনো দলই 50% বেশি ভোট পায়নি, তবে প্রচলিত নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সরকার গঠন করেছে। এতে সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোটের প্রতিফলন হয় না। মোট ভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠন হলে সকল দলের প্রতিনিধিত্ব থাকবে। বিএনপি 31 দফায় 2 কক্ষ বিশিষ্ট সংসদের কথা বললেও তাদের দাবি উচ্চকক্ষ গঠন হবে নিম্নকক্ষের আসনের অনুপাতে। এতে সরকারি দলই উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠ হবে। ঐকমত্য কমিশনে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন নিয়ে। বিএনপির অবস্থান পরিবর্তন না হওয়ায় জামাত, ইসলামী আন্দোলন সহ 8টি রাজনৈতিক দল নিম্নকক্ষে পিআরের দাবিতে রাজপথে। এ অবস্থায় অন্তর্বর্তী সরকার দলগুলোকে 1 সপ্তাহ সময় বেঁধে দিয়েছে। সময় গড়িয়েছে 6ষ্ঠ দিনে, কিন্তু কোনো ঐকমত্য হয়নি। 9টা বা 10টা জায়গায় হচ্ছে বড় মোটা দাগে পার্থক্য আছে বিএনপির সাথে। এইটাই বাকি যেগুলো সেগুলো নিয়ে কেউ মাথা ঘামাচ্ছে না। এখন আইডিয়ালিস্টিক পজিশনে আপনি এইটা আশা করা খুব দুরূহ যে 10টা ক্ষেত্রে আপনি বিএনপির কথা শুনবেন বা 10টা ক্ষেত্রেই আপনি এনসিপি বা জামাতের কথা শুনবেন। এখন এনসিপি বা জামাতের কাছে কোন জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ? এখন পর্যন্ত যেটা মনে হচ্ছে যে আপার হাউসে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনটা তাদের কাছে গুরুত্বপূর্ণ। তাহলে ওইটাকে ধরে যদি তারা আলাপ আলোচনা করেন, ওইটা গৃহীত হলে যদি বাকি জিনিসপত্রগুলো আমরা এইভাবে থাকলো যেই আসলে ক্ষমতায় যাক সে হচ্ছে গিয়ে এটাকে বিবেচনা করতে পারে, ওইটার বেসিসে তারা একটা সমাধানে আসতে পারেন। এটা 5-5 হতে পারে, 4-6 হতে পারে, 1-9 হতে পারে। 84টি সংস্কার প্রস্তাবের মধ্যে প্রায় 60টি বিষয়ে কোনো না কোনো দল ভিন্ন মত জানিয়েছে। প্রস্তাবের পুরো প্যাকেজ কিংবা সংক্ষিপ্ত প্যাকেজ গণভোটে দেওয়ার সিদ্ধান্ত নিতে হবে অন্তর্বর্তী সরকারকেই। রাজনৈতিক দলগুলো একটা সুনির্দিষ্ট জায়গায় একমতের ভিত্তিতে আসতে না পারে, তখন সরকারকে অবশ্য একটা সিদ্ধান্ত নিতে হবে যে এটা আমরা কিভাবে বাস্তবায়ন করতে চাই। আমরা কি সম্পূর্ণটা নিয়ে যাব, নাকি আমরা একটু চিন্তা করে দেখব যে এটাকে আরও সংক্ষিপ্ত করলে এখানে কোনো রাজনৈতিক দল এটার ব্যাপারে তাদের আপত্তির ধরনটা বা পরিমাণটা কমে আসবে, যার ফলে এই বাস্তবায়নটা সহজতর হবে। তো সেটা সরকার বিবেচনা করতে পারেন। আবার সরকার পুরো প্যাকেজ সেটা নিয়েও অগ্রসর হতে পারেন, কারণ শেষ পর্যন্ত তো এটা নির্বাচিত প্রতিনিধিদের কাছেই যাবে। এখন স্বাক্ষর করছেন। তবে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করবেন কে, সে প্রশ্ন রয়ে গেছে। রাষ্ট্রপতি নাকি প্রধান উপদেষ্টা, সেই সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার। হাসিব বিল্লাহ, এখন ঢাকা।
পর্যটন নগরী কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক অপারেশন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। রানওয়ে ৬,৭৭৫ ফুট থেকে বাড়িয়ে ৯,০০০ ফুট করার কাজ শেষ, কিন্তু ১১,০০০ বর্গফুট আয়তনের নতুন টার্মিনাল ভবন নির্মাণ পুরোপুরি শেষ হয়নি এখনো। আর প্রস্তুতি না থাকলেও আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে জারি করা হয় প্রজ্ঞাপন, পরে তা আবার ১২ দিনের মধ্যে স্থগিত করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ অর্থাৎ বেবিচক। বিস্তারিত আরও তথ্যপত্র তুলে ধরছেন তানজিলা খান মিম। আধুনিক রানওয়ে, প্রশস্ত টার্মিনাল আর অত্যাধুনিক যাত্রী সেবা সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার দীর্ঘতম সমুদ্র সৈকতের পাশে গড়ে তোলা হয়েছে অত্যাধুনিক এই বিমানবন্দর। গত ১২ অক্টোবর কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে প্রজ্ঞাপন দেয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। তারপর সেই মাসেই কক্সবাজার থেকে ঢাকা হয়ে কলকাতা ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, কিন্তু ১২ দিনের মাথায় স্থগিত করা হয় সেই সিদ্ধান্ত। একাধিক সূত্রে জানা যায়, বিদেশি কোনো এয়ারলাইন্স এখনই কক্সবাজার থেকে আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালাতে আগ্রহ দেখায়নি, কারণ পর্যাপ্ত যাত্রী সংখ্যা এবং বাণিজ্যিক সুবিধার নিশ্চয়তা এখনো মেলেনি এই বন্দরে। এছাড়া আন্তর্জাতিক রুট পরিচালনা করতে হলে জ্বালানি সরবরাহ, গ্রাউন্ড হ্যান্ডলিং, কাস্টমস ও ইমিগ্রেশন সাপোর্টের খরচ ঢাকায় যা হয় কক্সবাজারে তা কয়েক গুণ বেড়ে যাবে বলে মনে করে এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন। এখানে এয়ারক্রাফট নেমে রিফিউল করে যাবে, অত্যন্ত খোরাযুক্তি। আজকালকার দুনিয়াতে কেউ এই কক্সবাজারের মতো জায়গায় নেমে রিফিউল করে যাবে না, এবং আমাদের দেশে যেখানে তেলের দাম সবচেয়ে বেশি সেখানে তো প্রশ্নই ওঠে না। অতএব এই পুরো প্রজেক্টটাই ছিল একটা কি বলবো যে ধাপ্পার উপর তৈরি করা। দেশীয় এয়ারলাইন্সগুলোর পক্ষ থেকেও বলা হচ্ছে, কক্সবাজার থেকে আন্তর্জাতিক রুটে যাত্রা শুরু করলে খরচ এতটাই বেড়ে যাবে যে টিকিটের দাম সাধারণ পর্যটকের নাগালের বাইরে চলে যাবে। তাছাড়া এই বন্দরে আন্তর্জাতিক অপারেশন শুরু করতে হলে আরও কিছু অবকাঠামোগত প্রস্তুতি দরকার বলেও মনে করেন তারা। কক্সবাজার এয়ারপোর্টের বাইরে ইনফ্রাস্ট্রাকচার যদি আসলে এভাবে ডেভেলপ না করা হয়, আপনি দেখেন কক্সবাজারে শুধুমাত্র কিছু হোটেল মোটেল রিসোর্টের ডেভেলপমেন্টে আমরা দেখেছি, বাকি কি আসলে আর কোনো ফ্যাসিলিটিস আসলে কক্সবাজার আছে? বিদেশি এয়ারলাইন্সকে অ্যাট্রাক্ট করার জন্য বাংলাদেশ সরকারকে ইনিশিয়েটিভ নিতে হবে, সেটা বিদেশি এয়ারলাইন্সগুলোর সাথে কমিউনিকেট করে যেন তারা ডিরেক্ট ফ্লাইট কক্সবাজারে ল্যান্ড করাতে পারে। ফরেন ক্যারিয়ার্স বা লোকাল ক্যারিয়ার্স তারা কোথায় কী ধরনের মার্কেট নিয়ে ফ্লাইট পরিচালনা করতে পারবেন, এটার একটা ফার্ম প্ল্যান না জেনে ইন্টারন্যাশনাল ডিক্লারেশন দেওয়াটা হয়তো একটু প্রিম্যাচুর ছিল। মিডল ইস্টের যেই ট্রাফিকটা, সেই ট্রাফিকের একটা বড় অংশ অরিজিনেট করে ফ্রম চিটাগং, এবং চিটাগংয়ে অলরেডি ইন্টারন্যাশনাল ফ্লাইটস আছে। চিটাগংয়ের লোকজন তারা কক্সবাজারে গিয়ে ওখান থেকে ফ্লাইট নিয়ে যাবে, এইটা আশা করাটা ইজ নট ফিজিবল। এসব জটিলতা নিয়ে কেনই বা তাড়াহুড়ো করে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল, আর কেনই বা সেই সিদ্ধান্ত থেকে এত দ্রুত সরে আসতে হলো, এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে কোনো মন্তব্যই করতে চাননি সিভিল এভিয়েশন। বিশ্লেষকরা বলছেন, সম্ভাব্যতা যাচাইয়ের আগেই এমন সিদ্ধান্ত নেওয়া ছিল পুরোপুরি অযৌক্তিক। এই এয়ারপোর্ট আন্তর্জাতিকভাবে ব্যবহার করার জন্য কোনো এয়ারলাইন্স কি কখনো তারা কোনো রকম এনকোয়ারি করেছে কিনা বা আগ্রহ প্রকাশ করেছে কিনা? আমার জানা মতে কোনো এয়ারলাইনই কিন্তু, এমনকি বিমানও কখনোই কিন্তু এই এয়ারপোর্টটাকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে ব্যবহারের কোনো রকম অনুরোধ বা কোনো রকমের ইন্টারেস্ট প্রকাশ করেনি আর কি। তবে আমি একটা করার জন্যই করলে তো হবে না, আমাদেরকে এটা কমার্শিয়াল ভায়াবল করতে হবে। কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর পুরোপুরি চালু হলে দেশের পর্যটন খাতে নতুন দিগন্ত উন্মোচনের আশা করা হয়েছিল, কিন্তু আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা নিয়ে জটিলতা কাটাতে না পারলে সেই স্বপ্ন আপাতত বাস্তবায়ন হচ্ছে না। তানজিলা খান মিম, এখন, ঢাকা। কুড়িগ্রামের নিজ জেলায় মতবিনিময় সভায় কথা বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি কথা বলছিলেন সেখানে, এবং সেখানে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথাবার্তা বলেছেন। তার সবশেষ কিছুক্ষণের মধ্যে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। বিশ্বব্যাপী তেলের সরবরাহ বেড়ে যাওয়া, ডলারের বিপরীতে স্বর্ণের চাহিদা বৃদ্ধি সহ নানা কারণে বিশ্বব্যাপী ভোগ্যপণ্যের বাজার কিছুটা স্থিতিশীল হলেও বিপরীত চিত্র বাংলাদেশে। দেশের বাজারে ঊর্ধ্বমুখী ভোগ্যপণ্যের দর আর কারণ হিসেবে বাজার ব্যবস্থাপনায় ত্রুটি, পাশাপাশি ডলারের দাম ধরে রাখা সহ নানা বিষয়ে কাজ করছে বলে মনে করছেন ব্যবসায়ীরা।
আর এমন পরিস্থিতিতে ভোক্তার ওপর খরচের বোঝা কমাতে চাইলে সরকারকে বাজারে নজরদারি সহ ডলারের মূল্য নিয়ে ভাবার পরামর্শ দিচ্ছেন ব্যবসায়ীরা। শোয়েব রহমান জানাবেন বাকিটা। চলতি বছর পুরোটা সময় জুড়ে বিশ্ববাজারে দাম কমার প্রবণতা ছিল ভোগ্যপণ্যের। 2025 সালে গড়ে 7% হারে কমেছে সামগ্রিক পণ্যমূল্য। 2026 সালেও একই হারে দাম কমার পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। ফেব্রুয়ারি থেকে বিশ্ববাজারে দাম কমেছে ক্রুড অয়েলের। এছাড়াও পাম তেল, গম, চিনির দামও কমেছে। ওঠানামায় ছিল সয়াবিন তেলের দাম। শুধু চলতি বছরই নয়, বিশ্বব্যাংকের হিসেব বলছে গেল কয়েক বছর ধরেই ধারাবাহিকভাবে কমেছে পণ্যের দাম। কারণ হিসেবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমা, ডলারের টালমাটাল বাজার, স্বর্ণের বাজার শক্তিশালী হওয়াকে চিহ্নিত করেছে বিশ্বব্যাংক, যার প্রভাব পড়েছে পণ্য বাজারে। ডলার সংকটের কারণে বিশ্ববাজারে দাম কমছে, ওই প্রভাবটা বাংলাদেশে খুব অল্প পরিমাণ পড়তেছে। আশা করি যদি ডলারের দাম, আমাদের সরকারের যে রিজার্ভ রয়েছে, রিজার্ভটা বাড়লে ডলারের দাম কমবে, তখন আমদানি ব্যয় অনেক কমে যাবে এবং ভবিষ্যতে আমাদের দেশের মানুষ অনেক দ্রব্যমূল্য যেগুলো নিত্য প্রয়োজনীয় আছে সেগুলো কম দামে কিনতে পারবে। অথচ বিশ্ববাজারে নিত্যপণ্যের বাজারে এমন সুবাতাস বইলেও দেশের বাজারে তার উল্টো চিত্র। দেশের মানুষকে পণ্য ও সেবা কিনতে বেশি খরচ করতে হচ্ছে। দেশের বাজারে দাম না কমার অন্যতম কারণ ডলারের দামের বিপরীতে টাকার অবমূল্যায়ন। আমদানিতেও চাপ বেড়েছে। এখানে সাধারণ যারা ব্যবসায়ী আছে ওরা তো একটা আতঙ্কের মধ্যে আছে, কোনো ডলার দাম আবার বাড়বে কিনা, ওটার একটা কি আছে, প্রভাব আছে। তো আমি আশা করি এখানে যে বিদেশে যখন বহির্বিশ্বে যখন ডলার দাম কমছে, আমাদের দেশের ডলার দাম যদি একটু সমান অবস্থায় রাখা যায়, একটু যদি কমানো যায়, তাহলে সাধারণ মানুষের সব কিছু নাগাল আসবে। দেশে রিজার্ভ বাড়ছে, তবে আগামীতে বিশ্ববাজারে ডলারের অবস্থান আরও দুর্বল হলে রিজার্ভেও তার প্রভাব পড়বে। দেশের বাজারেও ডিও ব্যবসা সহ অহেতুক হাত বদলে পণ্যের দাম বাড়ে বলে অভিযোগ ব্যবসায়ীদের। নির্দিষ্ট যে পরিমাণ চাহিদা সেই পরিমাণ আইপিইউ ইস্যু করা উচিত সরকার থেকে। সেটি হলে বাজারের যে অব্যবস্থাপনা সেটিকে অবশ্যই আমরা অনেকাংশে আমরা সেটিকে সঠিক পর্যায়ে নিয়ে আসতে পারবো। আর ওই যে উৎপাদনের ক্ষেত্রে সেটি কত উৎপাদন হয়েছে সেটি হিসাব করে বাকি যে শর্টেজ আছে সেগুলোকে আমরা আমদানির জন্য আমরা পারমিশন দিতে পারি। সেক্ষেত্রে বাজার ব্যবস্থা অনেকাংশে একটি নীতিমালার মধ্যে আসবে। ভোগ্যপণ্যের বাজার ঊর্ধ্বমুখী থাকায় আর্থিক সংকটে ব্যবসার আকার ছোট করতেও বাধ্য হয়েছেন অনেকে। আসছে না নতুন বিনিয়োগও। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম। নিজ জেলা ঠাকুরগাঁওয়ে 3 দিনের সাংগঠনিক সফরের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নবাসীর সাথে সেখানে তিনি মত বিনিময় করছেন, কুশল বিনিময় করছেন। সরাসরি চলে যাচ্ছে সেখানে। কখনো হেরেছি, কখনো জিতছি, কিন্তু আপনাদেরকে ছেড়ে আমি কোনোদিন যাইনি। আমি সব সময় এই ঠাকুরগাঁও সদর থানা থেকে নির্বাচন করছি, তাই না? গত 15 বছর আমরা কোনো নির্বাচন করতে পারিনি, কারণ যে সরকারটা ছিল সেই সরকারটা আমাদেরকে নির্বাচন করতে দেয় নাই। 14 সালে প্রথম নির্বাচনে আপনাদের মনে থাকার কথা যে আমরা নির্বাচনই করি নাই, কারণ আমি তুই বসো, তখন আমরা নির্বাচন বয়কট করছিলাম, কারণ আওয়ামী লীগ একতরফাভাবে সেই নির্বাচন নিয়ে যাচ্ছে। আমরা 2018 সালে নির্বাচন করেছি, কিন্তু সেই নির্বাচনে আগের রাত্রে ভোট নিয়ে চলে গেছে, মনে আছে আপনাদের? আগের রাতে ভোট নিয়েছে না? আর মনে আছে আমি আসছিলাম এখানে, আমাদের এক হিন্দু বাড়িতে আগুন লাগাই দিয়েছিল, মনে আছে আপনাদের? আমাদের হিন্দু ভাই বোনদের মনে আছে? এইখানে কাছাকাছি মোটা সাহার বাড়িতে আমরা সাথে ছুটে আসছিলাম। ওইটার উল্টা আমার উপর দোষটা পাইছে, বিএনপি নাকি ওইটাতে আগুন লাগাই দিচ্ছে। আমরা আজ পর্যন্ত কারো কোনো ক্ষতি করি নাই, পারলে উপকার করছে, ক্ষতি কখনো করি নাই। আমার এই জগন্নাথপুর ইউনিয়নে আমার 2 জন ছেলে শহীদ হয়ে গেছে পুলিশের গুলিতে। ওই ছেলেটা মারা গেছে জয়নাল আর হারুন। আরেকটা ছেলের হাত কেটে ফেলছিল কবজি থেকে, স্বপন,
এই হাতটা আমরা একটা নকল হাত বসাই দিয়েছিলাম শেষ পর্যন্ত। এই সেই দিন হঠাৎ করে অসুস্থ হয়ে আমাদের ছেড়ে জাহাঙ্গীর চলে গেল আমাদেরকে ছেড়ে। আমি এই সব মানুষদের রুহের আত্মার মাগফিরাত কামনা করি। আমাদের সুধীর দাদা চলে গেছে বেশ কিছুদিন আগে, তাই না? এই খুলনার শিববাড়ি মোড়ে সাংবাদিকদের উপরে হামলার ঘটনায় বিক্ষোভ সমাবেশ করছে সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। আর এই বিষয়ে বিস্তারিত তথ্যপত্র জানানোর জন্য আমরা খুলনা প্রেস ক্লাব থেকে যুক্ত হচ্ছি সহকর্মী রামিন চৌধুরীর সঙ্গে। রামিম, বিক্ষোভ সমাবেশের বক্তারা অর্থাৎ সাংবাদিকরা যারা যুক্ত হয়েছেন তারা কি বলছেন এবং ঘটনাটা সম্প্রতি কি ছিল জানতে চাই আপনার মাধ্যমে। গতকালকে মূলত বিকালের দিকে নগরীর শিববাড়ি মোড় এলাকায় আমার দেশ পত্রিকার 2 সাংবাদিকের উপর হামলা চালানো হয়েছে এবং তারই প্রতিবাদে কিন্তু আজকে খুলনা প্রেস ক্লাবের যে চত্বর রয়েছে সেই চত্বরে কিন্তু এই বিক্ষোভ কর্মসূচি পালন করছেন এখানকার সাংবাদিক সমাজের নেতাকর্মীরা। আমরা এখানে শুধুমাত্র যে সাংবাদিক রয়েছেন তা কিন্তু নয়, এখানে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা রয়েছেন, এখানে বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা কিন্তু এখানে রয়েছেন। এখানে সাংবাদিকরা যেটি বলছেন যে মূলত এই যে আমার দেশ পত্রিকার ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন এবং স্টাফ রিপোর্টার কামরুল হোসেন মনির উপর গতকালকে যে হামলা হয়েছে তার তীব্র নিন্দা কিন্তু তারা জানিয়েছেন। এই হামলা মূলত কিন্তু অতর্কিতভাবে হামলা হয়েছে এবং তারা যেটি বলছেন যে মূলত একটি সংবাদের বক্তব্য নেওয়াকে কেন্দ্র করে কিন্তু তাদের উপর অতর্কিত হামলা হয়েছে। এই হামলাকে কেন্দ্র করে কিন্তু সকলেই কিন্তু এখানে আমরা দেখেছি যে এখানে এসেছেন এবং তারা যেটি বলছেন যে মূলত কিন্তু সাংবাদিকদের উপরে বেশ কয়েকবার এর আগে হামলা হয়েছে এবং এই হামলার প্রতিবাদ কিন্তু তারা জানাচ্ছেন এবং তারা বলছেন যে আগামীতে যদি এ ধরনের হামলা হয় তাহলে কিন্তু সাংবাদিকরাই কিন্তু ক্ষিপ্ত হয়ে উঠবে এবং এই যে হামলা হয়েছে তার প্রতিবাদে এবং এই যারা হামলার সাথে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে। তো সব মিলিয়ে অনেক এই ছিল আমার কাছে খুলনা প্রেস ক্লাব থেকে বিক্ষোভের সবশেষ খবর। খুলনা প্রেস ক্লাব থেকে যুক্ত ছিলেন সহকর্মী রামিন চৌধুরী। তো যুক্তরাষ্ট্রের চলমান শাটডাউনের কারণে টানা দ্বিতীয় দিনের মতো বিঘ্নিত হয়েছে বিমান পরিষেবা। আর শনিবার বাতিল হয়েছে প্রায় 1,500 ফ্লাইট। এছাড়া বিলম্বিত ফ্লাইটের সংখ্যা প্রায় 4,000। আর এর জেরে চূড়ান্ত ভোগান্তিতে যাত্রীরা। চলতি সপ্তাহের শুরুতে মার্কিন এভিয়েশন বিভাগ জানায় অচলাবস্থার কারণে ট্রাফিক কন্ট্রোলাররা বিনা বেতনে কাজ করছেন। আর এমন পরিস্থিতিতে দেশের ব্যস্ততম এয়ারপোর্টের বিমান পরিষেবা 10 থেকে 40% কমানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। 1 অক্টোবর যুক্তরাষ্ট্র শাটডাউন শুরু হয়। এবার খেলার প্রসঙ্গ। দেশের ক্রিকেটে চলছে বিতর্কিত এক সময়। আর সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ করেছেন নারী দলের ক্রিকেটার জাহানারা আলম। বৃহস্পতিবার এই অভিযোগ তদন্তে কমিটি গঠনের সিদ্ধান্ত জানিয়েছিল সংস্থাটি। আর শনিবার রাতে 3 সদস্যের কমিটির নাম ঘোষণা করা হয়। কমিটির আহ্বায়ক সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের অবসরপ্রাপ্ত বিচারক তারিকুল হাকিম। এই কমিটি 15 কার্যদিবসের ভেতরে তদন্ত প্রতিবেদন ও সুপারিশ জমা দেবেন। এই ছিল এখন ঢাকার আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে হলে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।